কলঙ্কিত হত্যাযজ্ঞের সাক্ষী 25শে মার্চ। গণহত্যা দিবস আজ। গণহত্যার ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। হাজার কোটি টাকায় নির্মিত রেল স্টেশন এখন অপরাধীদের আড্ডাখানা। 8 বছরে ভুতুড়ে পাবনা রেল স্টেশন। জনবল বাড়ানোর কথা বলছেন রেলওয়ে কর্মকর্তারা। দুপুরের মধ্যে 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে দেশের 4 জেলায়। বজ্র সহ বৃষ্টির সতর্কবার্তা। নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি। সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান। চলমান যুদ্ধে জিতে গেছেন মন্তব্য ডোনাল্ড ট্রাম্প। 2 মিত্র দেশের ভূমিকার প্রশংসা। এবং সাফ অনূর্ধ্ব 20-এ তরুণ প্রবাসী ফুটবলারের জোড়া গোলে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। গ্রুপ সেরা হওয়ার লড়াই হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। আজ ভয়াল 25শে মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে 1971 সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর চালায় নির্মম গণহত্যা। সেই কালরাতে আগুন, গুলি আর আর্তনাদের স্তব্ধ হয়ে পড়ে পুরো ঢাকা। শহীদদের স্মরণে এবং ইতিহাসের এই নৃশংসতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে গণহত্যা দিবস। 25 মার্চ 1971, দুঃস্বপ্নের মতো এক রাত। নিরস্ত্র মানুষের ওপর সেদিন নেমে এসেছিল আগুন আর গুলির ঝড়। ঢাকা শহর জুড়ে শুরু হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। তাদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভূখণ্ড, তার মানুষ আর মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করে দেয়া। ভয়াল সেই রাতে হঠাৎ করেই বদলে যায় সবকিছু। অন্ধকারে ঢেকে যায় শহর, চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে। এই কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র নিরপরাধ স্বাধীনতাকামী জনগণের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। 2017 সাল থেকে জাতীয়ভাবে 25 মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যথাযথভাবে দিবসটি পালনে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে সেই ভয়াল রাতের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। পাকিস্তানি দখলদার বাহিনী 1971 সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার কালরাত্রি উপলক্ষে দেয়া বাণীতে সেই গণহত্যার ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আরও বলেন, 25শে মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। সুপরিকল্পিত এই হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও ইতিহাসের গবেষণার বিষয়। তবে 25শে মার্চ দিবাগত রাতে ওই রিভল্ট বলে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে চট্টগ্রামের 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। গণহত্যা প্রতিরোধের মধ্য দিয়েই শুরু হয় দীর্ঘ 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ। এ সময় সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। রাজধানী ঢাকার যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাও। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকের মূল সিদ্ধান্তের মধ্যে রয়েছে ঢাকার 120টি ট্রাফিক সিগন্যাল দেশীয় প্রযুক্তিতে অটোমেশন করা, শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা,
যত্রতত্র থাকা বাস কাউন্টার সরিয়ে 5টি আন্তজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থাপন করা এবং এই টার্মিনালগুলো শুধু সিটি সার্ভিসে ব্যবহার, রাস্তার দুই পাশের সড়ক দখলমুক্ত করা এবং রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলা। ঢাকা শহরের ভেতরে লেভেল ক্রসিং এর ম্যানুয়াল ব্যবস্থা বজায় রেখে অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা, সিটি বাসকে জিপিএস সিস্টেমের আওতায় আনা, অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি স্থাপন করা এবং হাসপাতাল এলাকায় দেশীয় প্রযুক্তিতে তৈরি লিফট বসানো। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা জানিয়েছেন, নির্ধারিত সময়সীমা অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ঢাকার যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিয়ে আসার চেষ্টা করা হবে। এই বিষয়ে তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন তারা। চার দিনের সরকারি সফরে নিজ ভূমি পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সফরে বাবা মায়ের কবর জিয়ারতের পাশাপাশি পাবনার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এই তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী আগামী 28 মার্চ দুপুর 1টায় রওনা হয়ে 1:45টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে এসে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এদিন বিশ্রাম শেষে পরদিন রোববার বেলা 11টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। 30 মার্চ বেলা 11টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে যাবেন। সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পরদিন মঙ্গলবার পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাত 10টা 18 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল। বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত 6টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং 4টি ফ্লাইট নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট স্থবিরতা এখনও কাটেনি। সংশ্লিষ্ট সূত্র বলছে, গেল 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে মঙ্গলবারের 5টি বাতিল ফ্লাইট সহ মোট 179টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। দেশের 4 জেলায় দুপুরের মধ্যে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় ও বজ্র সহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সকালে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার দুপুর 1টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়। প্রায় 2000 কোটি টাকার স্বপ্নের প্রকল্প, কিন্তু বাস্তবে তা এখন ভাঙাচোরা, অরক্ষিত আর প্রায় পরিত্যক্ত এক স্থাপনা। পাবনার আমিনপুরের ঢালার চর, ঈশ্বরদী রেলপথ ও আধুনিক রেল স্টেশন আজ জনবল সংকট, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তাহীনতায় কার্যত অচল। চুরি ভাঙচুরে ক্ষতবিক্ষত অবকাঠামো, অন্ধকারে ডুবে থাকা প্ল্যাটফর্ম আর দখলদারদের আনাগোনায় প্রশ্ন উঠছে, এত বড় বিনিয়োগের এই প্রকল্প কবে ফিরবে তার প্রকৃত উদ্দেশ্যে?
পাবনার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পাবনার আধুনিক রেল অবকাঠামো আজ যেন অযত্নে পরিণত হয়েছে এক ভুতুড়ে স্থাপনায়। প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আমিনপুরের ঢালারচর ঈশ্বরদী রেলপথ ও পাবনা রেল স্টেশন জনবল সংকট, রক্ষণাবেক্ষণের অভাব ও নিরাপত্তাহীনতায় কার্যত অচল হয়ে পড়েছে। স্টেশন ঘুরে দেখা যায় প্ল্যাটফর্মের লাইট, ফ্যান ও বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। স্টাফ কোয়ার্টার ও অফিস ভবনগুলো দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় দরজা, জানালা, অ্যালুমিনিয়াম কাঠামো ও সাবমার্সিবল পাম্প পর্যন্ত খুলে নিয়ে গেছে চোরচক্র। ভাঙাচোরা কাচ, নষ্ট টিউবওয়েল আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশে পুরো এলাকা পরিণত হয়েছে অপরাধীদের আড্ডাখানায়। রাত্রিবেলা গাঁজাখোর, মদখোর এগুলো আমাদের এখানে রাত্রে আমদানি হয়, চুরি চামারি হয়। এখানে কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। স্টাফদের রুম আছে, থাকার অফিসারদের থাকার রুমগুলো আছে। আমি আসার পর থেকেই দেখছি সবগুলো ভাঙচুর করছে, গিলাস মিলাস কিছু নাই, সবকিছু চুরি হয়ে গেছে। বর্তমান এখানকার অবস্থা অনেক খারাপ। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মাদকসেবী ও বখাটেদের দখলে চলে যায় স্টেশন। ছিনতাইয়ের আতঙ্কে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। এই ল্যাম্পপোস্টের বাতি সবগুলোই বন্ধ। তো একটা যাত্রী যে স্টেশনে আসবে বা এখান থেকে যাবে, তার নিরাপত্তার একটা ব্যাপার আছে। যদি অন্ধকার হয়ে থাকে তাহলে দুষ্কৃতিকারীরা আপনার খারাপ কিছু করার সুযোগ পায় আর কি। অনেক জিনিসপত্র ছিল, সেইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে বা খুলে নিয়ে যাচ্ছে। দুইটা বিল্ডিং আমরা অনেকদিন থেকেই দেখতেছি যে একেবারেই পরিত্যক্ত, যার দেখভালের কেউ নাই, অথচ এটা সরকারি প্রতিষ্ঠান। সরকারের তো প্রতিনিধি নিযুক্ত করা থাকা উচিত এখানে। স্টেশন কর্তৃপক্ষ বলছে, এত বড় স্থাপনা সামলাতে রয়েছে মাত্র 2 জন নিরাপত্তা কর্মী। জনবল সংকটের কারণে দায়িত্ব বন্টনেও তৈরি হয়েছে বিশৃঙ্খলা। কয়েকটি স্টাফ আছে, স্টাফের মধ্যে তাও আবার ঢালার চরে আবার ওখানে ট্রান্সফার করা হয়, যার ফলে একটি স্টাফ দিয়ে আর এই নিয়ে আদৌ সম্ভব না। দিকে একটা ট্রেন চলে ঢালাচর, যখন ট্রেনের সংখ্যা আরো বাড়বে, এলাকার লোকজনের দাবি আছে আরো ট্রেন দেওয়া, আন্তনগর ট্রেন দেওয়া। তো যখন ট্রেনের সংখ্যা বাড়বে তখন নিরাপত্তা কর্মীও বাড়বে, ম্যান পাওয়ারও বাড়বে সেই অপারেশন করার জন্য। তখন সেখানে আরো বেশি অ্যাক্টিভিটি হবে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন চলাচল ও জনবল বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে, ব্যবহারহীন অবকাঠামো আর নিরাপত্তাহীনতায় ডুবে থাকা এই স্টেশন কবে ফিরবে কার্যকর অবস্থায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে আলোচনায় বলেছেন, সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য বলা হয়েছে। হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের অবস্থান ব্যাখ্যা করে আরাকচি বলেছেন, হরমুজ সবার জন্য উন্মুক্ত এবং জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারবে, কিন্তু বর্তমানে শত্রু দেশগুলোকে সেই বিবেচনায় রাখা হচ্ছে না। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত কথোপকথনের বিবরণ থেকে আরও জানা যাচ্ছে, ওয়াং ই বলেছেন, যুদ্ধের চেয়ে আলোচনা করা সবসময় শ্রেয়। তিনি সকল পক্ষকে শান্তির জন্য প্রতিটি সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব শান্তি প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জিতে গেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান সংকটে যুক্তরাষ্ট্রের 2 মিত্র দেশের ভূমিকার প্রশংসাও করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বরাবরের মতো এদিনও ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানকে তিনি সফল বলে দাবি করেন। ট্রাম্প মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতকে চমৎকার এবং কাতারকে মহান বলে অভিহিত করেন। তাকে সাংবাদিকরা এ সময় জিজ্ঞেস করেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী কিনা। জবাবে ট্রাম্প বলেন, এই যুদ্ধ জয় করা হয়ে গেছে। এই সময় ট্রাম্পকে তার জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে ইরানের সঙ্গে মধ্যস্থতায় পাঠানোর ব্যাপারে জিজ্ঞেস করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে তারা বর্তমানে সেখানেই আছে। তিনি এই সময় আবারও দাবি করেন, ইরানের শাসকেরা এই ব্যাপারে সম্মত হয়েছেন যে তারা ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন,
ইরানের মধ্যস্থতাকারীরা আমেরিকাকে তেল ও গ্যাস সম্পর্কিত বিশেষ একটি উপহার দিয়েছে। উপহারটি হরমুজ প্রণালীর সঙ্গে জড়িত, তবে এর বিস্তারিত কিছুই জানাননি তিনি। চব্বিশ ঘন্টায় 948 ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর একদিনে ইউক্রেনের উপর রাশিয়ার এটাই সবচেয়ে বড় ড্রোন হামলা। ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত এনেছে এসব ড্রোন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টা থেকে শত শত ড্রোন ছোড়া হয়েছে। দিনের বেলায় চালানো এই অস্বাভাবিক হামলায় অন্তত 3 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন পশ্চিমাঞ্চলীয় শহর লভিবে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ ষোড়শ শতাব্দীর বার্নারডাইন মঠটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্শ্ববর্তী ইভানো ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে একটি প্রসূতি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল রাতে রাশিয়ার এক হামলায় 5 জন নিহত হওয়ার পর দফায় দফায় হামলা চালানো হয়। ইউক্রেন জানিয়েছে 392টি ড্রোন ও 34টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সাম্প্রতিক এই হামলার ব্যাপকতা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে রাশিয়ার এই যুদ্ধ সত্যিকার অর্থে শেষ করার কোনো ইচ্ছে নেই। তবে রাশিয়া সামরিক বাহিনী এই হামলাগুলো নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে আলো ছড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে তার জোড়া গোলেই পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 3 পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। এই গ্রুপের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠেছে সোমবার। মঙ্গলবার শুরু হয় বাংলাদেশ গ্রুপের খেলা। এই ম্যাচে বাংলাদেশের আলোচনার কেন্দ্রে ছিলেন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। অভিষেক ম্যাচে করেছেন জোড়া গোল। তার 2টি লক্ষ্য ভেদেই বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালের পথে বাড়িয়ে রেখেছে এক পা। বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। যদি তার আগের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশকে কমপক্ষে ড্র করতে হবে ভারতের সঙ্গে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কলঙ্কিত হত্যাযজ্ঞের সাক্ষী 25শে মার্চ গণহত্যা দিবস। আজ গণহত্যার ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। 1000 কোটি টাকায় নির্মিত রেল স্টেশন এখন অপরাধীদের আড্ডাখানা। 8 বছরই ভুতুড়ে পাবনা রেল স্টেশন। জনবল বাড়ানোর কথা বলছেন রেলওয়ে কর্মকর্তারা। দুপুরের মধ্যে 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে দেশের 4 জেলায়। বজ্রসহ বৃষ্টির সতর্ক বার্তা। নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি। সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান। চলমান যুদ্ধে জিতে গেছেন মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। 2 মিত্র দেশের ভূমিকার প্রশংসা। এবং সাফ অনূর্ধ্ব 20 তরুণ প্রবাসী ফুটবলারের জোড়া গোলে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। গ্রুপ সেরা হওয়ার লড়াই হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।